নমস্কার, বংডিমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ব্যাংকিং সিস্টেমে মানি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যে কয়েকটি কার্ড ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন এগিয়ে যাওয়া যাক কন্টেন্টের দিকে। দেখুন, সাধারণত 4 রকমের কার্ড ব্যাংকিং ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সেগুলি হচ্ছে যথাক্রমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফরেক্স কার্ড এবং প্রিপেড কার্ড। তো আমরা প্রথমে দেখে নেব এই ডেবিট কার্ড সম্পর্কে। অ্যাকচুয়ালি দেখুন, ডেবিট কথাটির বাংলা অর্থ হচ্ছে খরচ। এখন এই ডেবিট কার্ডের ক্ষেত্রে কি হয় দেখুন, সাপোজ ধরুন কোনো একজন কনজিউমারের এসবিআই ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট আছে, যেখানে সে তার সুবিধা মতো টাকা ডিপোজিট করে। এখন সেই ব্যক্তি যখন ইলেকট্রনিক্যালি বা এটিএম মেশিন থেকে ডেবিট কার্ডের মাধ্যমে মানি ড্র করবে, সেটা তার সেই জমানো টাকা থেকে খরচ, অর্থাৎ অ্যাজ এ ডেবিট সে তার টাকাটি হাতে পাবে। অর্থাৎ আপনি কিন্তু ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিচ্ছেন না, আপনি আপনারই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকা জমিয়েছেন সেই ডিপোজিটেড মানি থেকে মানি ট্রানজ্যাকশন করছেন। এটাই হচ্ছে ডেবিট কার্ডের মেন ফাংশন। তো এখন এই ডেবিট কার্ডের বেশ কিছু ভ্যারাইটি আছে এবং সেগুলি হচ্ছে ভিসা, মাস্টার অ্যান্ড মাইস্ট্রো ডেবিট কার্ড, ভিসা ইলেকট্রন ডেবিট কার্ড, মাস্টার কার্ড ডেবিট কার্ড, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড এবং সবার শেষে ডিফার্ড ডেবিট কার্ড। এখন দেখুন, ভিসা ডেবিট কার্ড এবং মাস্টার ডেবিট কার্ড এই দুটি কার্ডেরই ফাংশন অলমোস্ট সেম। এই দুটি কার্ডের মাধ্যমে বিশ্বের যে কোনো ফরেন তথা বৈদেশিক ব্যাংকের সাথে আপনি কিন্তু মানি ট্রানজ্যাকশন করতে পারবেন। অর্থাৎ এই কার্ড দুটি কাইন্ড অফ ফরেন পেমেন্ট গেটওয়ে মেথড হিসেবে কাজ করে থাকে। দেখুন, সেভাবে বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বের তাবড় ইলেকট্রনিক্যাল পেমেন্ট ইন্ডাস্ট্রিগুলি, যেমন ধরুন পেটিএম, পেপাল, জিপেকে ডমিনেট করছে এই ভিসা ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড। এবং এই কার্ডের আরও একটি মার্কেট অ্যাপিলিং ফিচার্স হচ্ছে ওভারড্রাফটের মতো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি, যার মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেটা সেভিংস হতে পারে বা কারেন্ট, দুরকমই হতে পারে, সেখানে যা টাকা ডিপোজিট করেছেন তার থেকে বেশি টাকা ড্র করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যাংকে যদি 1000 টাকা ডিপোজিটেড থাকে, তাহলে আপনি 1000 টাকার বেশি 1050 টাকাও কিন্তু ড্র করতে পারবেন থ্রু দিস ওভারড্রাফট ফেসিলিটি। শুধু তাই নয়, যদি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাও থাকে, অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স পুরো জিরোও হয়, সেক্ষেত্রেও কিন্তু ওভারড্রাফট ফেসিলিটি কিন্তু এক্সিস্ট করছে। মনে রাখবেন, ভিসা অ্যান্ড মাস্টার কার্ড এই দুটি বাস্তবে কোনো অ্যাকচুয়াল ক্রেডিট কিন্তু কোনো দিকের পার্টিকে প্রদান করে না, বরং একটা পেমেন্ট মেথড হিসেবে কাজ করে থাকে। এছাড়াও মনে রাখবেন, ভিসা অ্যান্ড মাস্টার কার্ড হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ দুটি পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্ক। এরপর আসছে ভিসা ইলেকট্রন ডেবিট কার্ড। এই ক্ষেত্রে কিন্তু ওভারড্রাফট ফেসিলিটি অ্যাভেলেবেল নয়। তাহলে আপনাদের মনে প্রশ্ন হবে, তাহলে এর সুবিধাটা কি? দেখুন, এর সুবিধাটা এটাই যে এক্ষেত্রে ওভারড্রাফট ফেসিলিটি না থাকায় এই কার্ড হোল্ডাররা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স আছে তার থেকে বেশি খরচ করতে পারে না। ওভারড্রাফট ফেসিলিটিতে কি হচ্ছে, আপনি যে পরিমাণ টাকা এক্সট্রা ব্যাংক থেকে ড্র করছেন সেটার উপর ব্যাংক একটা প্রিডিফাইন্ড ইন্টারেস্ট বসাবে, এবং এই ইন্টারেস্ট আরও বাড়বে যদি আপনি সময় মতো ইন্টারেস্ট সমেত সেই টাকা ব্যাংকে রিপে করতে না পারেন। অর্থাৎ এবার বুঝতে পারছেন তো, ওভারড্রাফট ফেসিলিটির মাধ্যমে আপনি টাকা তো ইনস্ট্যান্ট ড্র করতেই পারেন, ইভেন যদি আপনার ব্যাংক ব্যালেন্স জিরোও থাকে, কিন্তু সেই টাকা উইথ ইন্টারেস্ট শোধও করতে হবে ব্যাংকের দেওয়া ম্যান্ডেটের মধ্যে। এরপর আসছে কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড। এই কার্ডগুলোতে আরএফ মডিউল বা রেডিও ফ্রিকোয়েন্সি মডিউলকে ইনস্টল করা থাকে। খুব ছোট্ট করে আরএফ মডিউলের ফান্ডাটা আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আরএফ মডিউল হচ্ছে এক রকমের বিশেষ ইলেকট্রনিক ডিভাইস, যার মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে রেডিও সিগন্যালকে ট্রান্সমিট বা রিসিভ করা হয়ে থাকে। তো এই কার্ডের মাধ্যমে ক্যাশ ট্রানজ্যাকশন অনেক বেশি দ্রুত করা সম্ভব। বেসিক্যালি আপনাকে জাস্ট পিওএস মেশিনে আপনার কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডটিকে ছোঁয়াতে হবে, দেন এনএফসি অর্থাৎ নিয়ার ফিল্ড কমিউনিকেশনের মাধ্যমে মানি ট্রানজ্যাকশন হয়ে যাবে আপনার কার্ডের সাথে লিঙ্ক থাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এবং সবথেকে বড় কথা, আপনাকে হাত দিয়ে ঢেকে বা আড়াল করে আপনার কার্ডের 3 অঙ্কের পিন নাম্বার পর্যন্ত কিন্তু এখানে টাইপ করতে হবে না। এবং বলা বাহুল্য, এই কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডে মাল্টিপল লেভেল অফ এনক্রিপশনের জন্য এই ফেসিলিটি অনেক বেশি কিন্তু সিকিউর। এবং এই জন্যই ই কমার্স পারচেজের ক্ষেত্রে এবং বড় বড় রিটেল শপে এর ব্যবহার বহুল প্রচলিত। যদিও আজকের দিনে দাঁড়িয়ে ইউপিআই এর থেকেও অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড সিকিউর। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের মেন ফান্ডা। এরপর আসছে রুপে কার্ড।
এই রুপে কার্ড হচ্ছে একটি ইন্ডিয়ান ডোমেস্টিক পেমেন্ট নেটওয়ার্ক এবং এটিকে তৈরি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটিএম, পিওএস মেশিন থেকে শুরু করে সমস্ত রকমের ই কমার্স ওয়েবসাইটগুলোতে এই রুপে কার্ডকে অ্যাকসেপ্ট করা হয়। বেসিক্যালি জনগণকে ইলেকট্রনিক পেমেন্টে আরও বেশি করে এনকারেজ করতে 2012 সালের 26শে মে এই রুপে কার্ডকে সারা দেশ জুড়ে ইনিশিয়েট করেছিল এনপিসিআই আন্ডার দ্য প্রভিশন অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। দেখুন, রুপে কার্ড অ্যাকচুয়ালি আরবিআইয়ের লেস ক্যাশ ইকোনমির ভিশনকে অনেকটাই বাস্তবায়িত করতে সক্ষম হয়েছিল। এই লেস ক্যাশ ইকোনমির ডেফিনেশন হচ্ছে আ সিস্টেম অফ ইকোনমি হোয়ার পার্ট অফ ট্রানজ্যাকশন আর ইন ক্যাশ অ্যান্ড দ্য রেস্ট ইন ডিজিটাল পেমেন্টস। দেখুন, আমাদের ভারতবর্ষে এখনও বহু রিমোট এরিয়া আছে যেখানে হয়তো ঠিকঠাক ইন্টারনেট পৌঁছায়নি, কিংবা এরকম অনেক রুরাল এরিয়া আছে যেখানে ইলেকট্রিক পোল তো পোঁতা আছে কিন্তু ইলেকট্রিকই পৌঁছায়নি। যেমন 2015 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ পাওয়ারের একটি রিপোর্ট অনুসারে প্রায় 18,452টির মতো গ্রামে এখনও কোনো বিদ্যুৎই পৌঁছায়নি। অর্থাৎ বুঝতেই পারছেন, আমাদের ইন্ডিয়ার মতো একটি ইডিসি কান্ট্রি অর্থাৎ ইমার্জিং ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে কমপ্লিট ক্যাশলেস ইকোনমি সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার, তাও আবার সারা দেশ জুড়ে, অলমোস্ট ইম্পসিবল এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে। সো ইন দ্যাট সিনারিও আমাদের আসছে লেস ক্যাশ ইকোনমি, যেখানে আধা পেমেন্ট হবে ক্যাশে অর্থাৎ ফিজিক্যাল পেপার কারেন্সি বা কয়েন দিয়ে, আর আধা হবে থ্রু ডিজিটাল পেমেন্ট, মানে ধরুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, রুপে কার্ড, মোবাইল ব্যাঙ্কিং এক্সেট্রা। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক রুপে কার্ডের কয়েকটি মেন ফিচার্স। দেখুন, যেহেতু প্রথমেই বললাম যে রুপে কার্ড একটি ডোমেস্টিক পেমেন্ট নেটওয়ার্ক, তাই এর ট্রানজ্যাকশন প্রসেসিংটা ইন্ডিয়াতেই হয়। সেই জন্য এর মানি ট্রানজ্যাকশন স্পিড ভিসা ডেবিট কার্ডের থেকে অনেকটাই বেশি ফাস্ট হয়, এবং ট্রানজ্যাকশনের সময় যে প্রসেসিং ফিজ লাগে সেটাও কিন্তু ভিসা ডেবিট কার্ডের থেকে অনেকটাই চিপ হয়, কারণ আফটার অল ভিসা ডেবিট কার্ডের ট্রানজ্যাকশন প্রসেসিংটা হয় অ্যাব্রডে। এছাড়াও ইন্ডিয়ান ব্যাঙ্কগুলিকে রুপে কার্ডের জন্য কোনো কোয়ার্টারলি ফিস পে করতে হয় না, যেটা কিন্তু ভিসা ডেবিট কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র কোয়ার্টারলি ফিজই নয়, ইনিশিয়েশন ফিজও কিন্তু পেমেন্ট করতে হয়। এই রুপে কার্ডের সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি ভারতের বাইরে পড়তে বা ঘুরতে গেলে বা কোনো কাজে গেলে সেখানকার এটিএম থেকে কিন্তু রুপে কার্ডের মাধ্যমে ক্যাশ উইথড্র করতে পারবেন না, যদি না সেখানকার এটিএমে ডিসকভার ফিনান্সিয়াল সার্ভিস ইনেবল থাকে। একমাত্র ডিএফএস ইনেবল থাকলে তাহলেই অ্যাব্রডের এটিএম থেকে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন থ্রু রুপে কার্ড। তবে এই মুহূর্তে 2022 সালে দাঁড়িয়ে ইন্ডিয়া ছাড়া ভুটান, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব এমিরেটস এবং নেপালে রুপে কার্ডের ব্যবহার শুরু হয়েছে। এরপর আছে ডিফার্ড ডেবিট কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি কোনো কেনাকাটা করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্যান্য স্ট্যান্ডার্ড ডেবিট কার্ডগুলোর মতো সঙ্গে সঙ্গে কিন্তু কাটা হবে না, আপনার পারচেস ডেটের কিছুদিন পরে আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কিন্তু কাটা হবে। এরপরে আসছি আমরা ক্রেডিট কার্ডে। দেখুন, ক্রেডিট কথাটির বাংলা অর্থ হচ্ছে ধার করা, অর্থাৎ এখান থেকেই বুঝতে পারছেন যে ক্রেডিট কার্ড হলো এক প্রকারের কার্ড যার মাধ্যমে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সে যা টাকা আছে তার থেকে বেশি অ্যামাউন্টের টাকা ব্যাংক থেকে আপনি ধার করতে পারবেন। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেবিট কার্ডগুলির ক্ষেত্রে আপনি কেনাকাটার পরে যখন ডেবিট কার্ডটি ইউজ করছিলেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স হিসেবে যে টাকা জমিয়েছেন তথা ডিপোজিট করেছেন, বা একদম এক কথায় বললে যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে সেখান থেকে কিন্তু টাকা কাটা হচ্ছিল। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিটলি আনটাচড থাকছে, বাট স্টিল আপনি কেনাকাটা করতে পারবেন কারণ আপনি থ্রু ক্রেডিট কার্ড ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছেন। দেখুন, আমরা ডেবিট কার্ডের ওভারড্রাফট ফেসিলিটিতেও অলমোস্ট এইরকমই ফিচার্স দেখেছিলাম, যেখানে আপনি ব্যাংক থেকে টাকা ধার নিতে পারছিলেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ডেবিট কার্ডে ওভারড্রাফট ফেসিলিটি থাকা সত্ত্বেও ক্রেডিট কার্ডকে ব্যাংক মার্কেটে ইস্যু করলো কেন? দেখুন, এক্ষেত্রে মেইন দুটি ডিফারেন্স আপনি ভালো করে মনে রাখবেন। অ্যাকচুয়ালি ওভারড্রাফট ফেসিলিটি হচ্ছে খুবই অল্প সময়ের জন্য ব্যাংক এবং অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে একটি ক্রেডিট এগ্রিমেন্ট, যেখানে কার্ড হোল্ডারকে অ্যাডিশনাল মানি প্রোভাইড করা হয়, এবং যেই মুহূর্তে কার্ড হোল্ডারকে এই অ্যাডিশনাল মানি দেওয়া হচ্ছে সেই সময় থেকে সেই অ্যাডিশনাল মানির উপর ইন্টারেস্ট ব্যাংক থেকে বসানো হচ্ছে। অর্থাৎ ওভারড্রাফট ফেসিলিটি ইজ এ টাইপ অফ ট্র্যাডিশনাল লোন। কিন্তু
ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনাকে ব্যাংক থেকে একটা সাবস্টিটিউট অ্যামাউন্ট অফ ক্যাশকে প্রোভাইড করা হয় এবং শুধু তাই নয়, এক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড এক্সিস্ট করছে। অর্থাৎ আপনি ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার অ্যাপ্রক্স 50 দিনের মধ্যে আপনাকে কিন্তু টাকা ব্যাংকে শোধ দিতে হবে এবং সেই 50 দিন অবধি কিন্তু সেই ধার করা টাকার উপর ব্যাংক কোনো রকম ইন্টারেস্ট চার্জ কাটবে না। এই 50 দিনের টাইম পিরিয়ডকেই বলা হয় ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। তবে 50 দিনের পর থেকে, অর্থাৎ সেই নির্ধারিত দিনের পর থেকে সেই ধার করা টাকার উপর একটা হাই অ্যামাউন্টের ইন্টারেস্ট কিন্তু ব্যাংক থেকে চার্জ করা হবে এবং এই ইন্টারেস্ট রেট কিন্তু ওভারড্রাফট ফেসিলিটির থেকে অনেকটাই বেশি হয়। এবং দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে ওভারড্রাফট ফেসিলিটি সাধারণত ট্রেডিংয়ের সাথে যুক্ত বড় বড় এন্টারপ্রাইজগুলি সবথেকে বেশি ইউজ করে থাকে, কারণ ওভারড্রাফটের ক্ষেত্রে কোনো প্রকারের অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ এক্সিস্ট করছে না। কিন্তু অন্যদিকে ক্রেডিট কার্ড কিন্তু যে কেউ ইউজ করতে পারে, তবে এর কিন্তু অ্যানুয়াল অ্যাপ্লিকেশন ফিজ আছে, যেটাকে চলতি ভাষায় মেনটেন্যান্স ফি বলা হয় এবং এটা কিন্তু অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয়। অর্থাৎ ক্রেডিট কার্ড ইজ লাইক এ ক্যামেরার বাই ডিফল্ট কাজই হচ্ছে ফটো তোলা, সেরকম ক্রেডিট কার্ড তৈরি হয়েছে টাকা ধার দেওয়ার জন্য। কিন্তু ডেবিট কার্ড ইজ লাইক এ মোবাইল ফোন। মোবাইলের কোর ফিচার্স হচ্ছে আমাদের মধ্যে কমিউনিকেশনকে সিম্পলিফাই করা, আর অ্যাডিশনাল ফিচার্স হচ্ছে মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা। ঠিক সেরকমই ডেবিট কার্ডের মেইন কাজ হচ্ছে মানি ট্রানজ্যাকশনকে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাক্সেসেবল করে তোলা। তবে এর আরও একটা অ্যাডিশনাল ফিচার্স হচ্ছে ওভারড্রাফট ফেসিলিটি, যেখানে অ্যাকাউন্ট হোল্ডারকে অ্যাডিশনাল মানি কিন্তু প্রোভাইড করা হয়। তো এবার ক্রেডিট কার্ড ওরিয়েন্টেড কয়েকটা টার্মিনোলজি জেনে রাখুন। দেখুন, এই ক্রেডিট কার্ডে ক্রেডিট লিমিট ডিনোট করে ক্রেডিট কার্ডের ম্যাক্সিমাম ব্যালেন্সকে। ব্যালেন্স রিপ্রেজেন্ট করে আপনি কত টাকা ব্যাংক থেকে ধার করেছেন এবং ফিন্যান্স চার্জ অ্যান্ড ফিসকে। গ্রেস পিরিয়ড ইন্ডিকেট করে আপনাকে যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক থেকে ধার করা টাকাকে শোধ দিতে হবে সেই সময়সীমাকে। এবং এপিআর অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট ইন্ডিকেট করে গ্রেস পিরিয়ডের মধ্যে টাকা শোধ দিতে না পারলে যে পরিমাণ ইন্টারেস্ট ওই ধার করা টাকার উপর লিভাইড হয় তার পরিমাণকে। এবং ক্রেডিট কার্ডের ফিজ রিপ্রেজেন্ট করে কার্ডের অ্যানুয়াল ফিজ এবং মেনটেন্যান্স চার্জ, এই সমস্ত জিনিসকে। এরপর আসছে প্রিপেড কার্ড। দেখুন, নামের মধ্যেই এই প্রিপেড কার্ডের প্রপার্টিজ লুকিয়ে আছে। সাধারণত আমরা মোবাইলে মাসের প্রথমেই একটা স্পেসিফিক অ্যামাউন্টের টাকা পে করি মোবাইলে সারা মাস কথা বলার জন্য বা নেট ইউজ করার জন্য। যেহেতু ব্যবহারের আগেই আমাদের এই টাকাটা পে করতে হয়, তাই একে বলা হয় প্রিপেড স্কিম। তো সেরকমই আমরা কেনাকাটা বা কোনো কিছুতে টাকা স্পেন্ড করার আগে এই প্রিপেড কার্ডেও যতটা পরিমাণ টাকা আমরা স্পেন্ড করতে চলেছি সেই পরিমাণ টাকা লোড করে নিই। একদম গোদা বাংলায় বললে প্রিপেড কার্ড হচ্ছে আ টাইপ অফ গিফট কার্ড। দেখবেন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রাতে বিভিন্ন দামের গিফট কার্ড পাওয়া যায়। যদি আপনি কাউকে একটা 1000 টাকার অ্যামাজন গিফট কার্ড দিয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি ওই গিফট কার্ডের মাধ্যমে অ্যামাজন থেকে 1000 টাকার মধ্যে যা ইচ্ছা কেনাকাটা করতে পারবে। এবং এরপরেই আমরা চলে আসি ফরেন এক্সচেঞ্জ কার্ড, বা যাকে ছোট করে বলা হয় ফরেক্স কার্ড। এই ফরেক্স কার্ড হচ্ছে কাইন্ড অফ প্রিপেড কার্ড। এক্ষেত্রে কি হয় দেখুন, ধরুন আপনি একবার গরমের ছুটিতে ইন্টারন্যাশনাল ট্রিপে গেলেন এবং আপনার ডেস্টিনেশন হচ্ছে সুইডেন। এখন সুইডেনে যাওয়ার আগে আপনি কি করলেন, ইন্ডিয়ান কারেন্সিতে 50,000 টাকা আপনি ফরেক্স কার্ডে লোড করে নিলেন। আগেই বলেছিলাম যে ফরেক্স কার্ড হচ্ছে কাইন্ড অফ প্রিপেড কার্ড। এইবার আপনি যখন সুইডেন পৌঁছালেন তখন আপনি আইদার সেখানে পেমেন্ট করার সময় আপনার ফরেক্স কার্ড ইউজ করতে পারবেন, অথবা সেখানকার যে কোনো এটিএম থেকে সুইডেনের কারেন্সি অর্থাৎ সুইডিশ ক্রোনাতে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। এই ফরেক্স কার্ড সাধারণত দু প্রকারের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে সিঙ্গেল কারেন্সি ফরেক্স কার্ড, যেখানে আপনি কোনো একটি নির্দিষ্ট ফরেন কারেন্সিতেই টাকা লোড করতে পারবেন। এবং দ্বিতীয়টি হচ্ছে মাল্টি কারেন্সি ফরেক্স কার্ড, যেখানে আপনি একাধিক ফরেন কারেন্সিতে টাকা লোড করতে পারবেন। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, যেখানে আমি চেষ্টা করেছি ব্যাংকে ব্যবহৃত সবথেকে বহুল প্রচলিত কার্ডগুলিকে খুব সোজাভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। এন্ড দিস ইজ মি শুভজিৎ সাইনিং অফ। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a